আজকের ক্লাসে আমরা পড়ব নদীর বদ্বীপ প্রবাহে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে। তাহলে বোর্ডের লেখা দেখেই তোমরা বুঝতে পারছো যে বদ্বীপ প্রবাহে নদীর কাজ কি। বদ্বীপ প্রবাহে নদীর কি কাজ হবে, নদী কি কাজ করবে বদ্বীপ প্রবাহে? বোর্ড দেখে দেখে বলো, বদ্বীপ প্রবাহে নদী কি কাজ করবে? বদ্বীপ প্রবাহে নদী সঞ্চয় কাজ করবে। কি কাজ করবে? বদ্বীপ প্রবাহে নদীর কাজ কি? সঞ্চয় করা। কেন নদী সঞ্চয় করবে? আগের দিনে কি পড়েছিলাম, যখন শক্তি বেশি থাকে তখন সে কি করে? ক্ষয় করে। যখন আরেকটু শক্তি কমে গেল তখন সে কি করে? বহন করে। যখন শক্তি একেবারে কমে গেল তখন সে সঞ্চয় করবে। তাহলে বদ্বীপ প্রবাহে নদীর শক্তি আর নেই। নদী একেবারে সমুদ্রের কাছাকাছি বা মোহনার কাছাকাছি চলে এসেছে, ভূমির ঢাল খুব কমে গেছে, তাই নদীর শক্তি আর নেই। তখন সে কি করবে? যেগুলোকে সে বয়ে নিয়ে এসেছিল সেগুলোকে সে সঞ্চয় করবে। সঞ্চয় করে বিভিন্ন রকমের ভূমিরূপ সৃষ্টি করবে। তার মধ্যে তিনটে ভূমিরূপ আমরা আজকের ক্লাসে পড়ব। কি কি ভূমিরূপ সৃষ্টি করবে? একটা হচ্ছে প্লাবন ভূমি আর স্বাভাবিক বাঁধ। খুব ভালো করে বোঝো আর মন দিয়ে শোনো। নদী সমুদ্রের কাছে এসে গেছে, ঠিক আছে? নদীটার ক্ষমতা বেশি নেই, নদীর কঠিন শিলাগুলোকে ক্ষয় করতে পারছে না, নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগের ক্লাসে পড়েছিলাম, তাই তো? নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নদীতে অসংখ্য বাঁকেরও সৃষ্টি হচ্ছে, তাই তো? একে বেঁকে নদী প্রবাহিত হচ্ছে, যাকে আমরা আগের ক্লাসে পড়েছিলাম মিয়ান্ডার বলতাম। তো যাই হোক, নদী সমুদ্রের কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ নদীর খাতের গভীরতাও কম। নদী খাতটা কেমন? নদী কেমন? গভীর না অগভীর? কি বলছি? নদী অগভীর, অর্থাৎ খুব বেশি গভীর নয়। বোঝা গেল? তখন যদি খুব বেশি বৃষ্টি হয়, বৃষ্টির জলটা নদীতে যাবে। নদী খাত কি অত বেশি পরিমাণ জলকে ধরে রাখতে পারবে? ধরে রাখতে পারবে না। তাহলে কি হবে বলো, কি ঘটে? নদী যখন জলকে ধরে রাখতে পারে না, তখন আশেপাশের অঞ্চলগুলো কি হবে? নদীর জলে ডুবে যাবে। দেখেছো কি দেখোনি? শুনেছো কি শোনোনি? তখন বন্যা হবে। হ্যাঁ কি না বলো? শোনা কি শোনা নয়? শব্দটা শোনা কি শোনা নয়? শোনা তো? তাহলে যখন প্রচুর বৃষ্টি হবে, অর্থাৎ বর্ষাকালে নদীতে জলের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে কি করবে? নদীর উপকূলে বন্যার সৃষ্টি হবে। বোঝা গেল? বন্যার জল দেখতে কেমন? পরিষ্কার? নদী ঘোলাটে? ঠিক আছে, কেমন দেখতে বন্যার জল? দেখেছো না দেখোনি? কেমন হবে বল? কে দেখেছো বন্যার জল? তোমাদের এখানে যখন ডুবে যায়, বর্ষাকালে মাঠ ডুবে যায়, তখন জল কেমন হয় দেখতে? কেন ঘোলা? জলটা ঘোলা কেন? কারণ জলে মাটি মিশে আছে, তাই তো? ওই ক্লাসরুম থেকে একটা গ্লাস নিয়ে এসো, ঠিক আছে? আর একটুখানি মাটি হাতে করে নিয়ে আসবে। ক্লাসরুম থেকে একটা গ্লাস নিয়ে এসো। জল আছে তো বোতলে তোমাদের কাছে? দাঁড়ো, গ্লাসটা নিয়ে আসুক। বলো তাহলে প্লাবন ভূমি কাকে বলবো? বন্যার জলের সাথে কি মিশে থাকছে? পলি বালি মিশে রয়েছে, তাই তো? সেগুলো কোথায় জমে যেতে পারে? জলটা যেখানে দাঁড়িয়ে রয়েছে, তাই তো? তো জমিতে পলি বালিটা কে নিয়ে আসলো? বন্যার জল, তাই তো? কে নিয়ে আসলো? বন্যার জল। তাহলে বন্যার জলের সঙ্গে যে সমস্ত পলি বালিগুলো ভেসে এসেছিল, সেগুলো একটা জায়গায় জমলো। জল যদি দুদিন দিন দাঁড়িয়ে থাকে, বন্যার জল কোথাও যদি দুদিন থাকে, তাহলে জলে থাকা পলি বালিগুলো কি করবে? সেগুলো সব সেই অঞ্চলে জমা হবে, তাই তো? ছিটিয়ে যাবে। তখন যে ভূমিরূপটা সৃষ্টি হয় তাকে আমরা বলি প্লাবন ভূমি। একটু ছবির দিকে দেখো। মনে করো এটা একটা অঞ্চল, তাই তো? এই অঞ্চলের মাঝখানে একটা নদী প্রবাহিত হচ্ছে, নদী একটা। এখন নদীতে প্রচুর জল এসেছে, বন্যার সৃষ্টি হয়েছে, এই অঞ্চলটা ডুবে গেছে। বুঝতে পারলে? নদী ধার ডুবে যায়, জলের সময় ডুবে গেল। তাহলে বন্যার জলের সাথে যে পরিবারগুলো এসেছিল, সেটাও কি অঞ্চলে জমবে কি জমবে না? জমবে তো? তাহলে এই অঞ্চলটাকে বলা হয় প্লাবন ভূমি। কি বলবো? প্লাবন ভূমি। প্লাবন ভূমি কাকে বলবো বলো? বন্যার জলের সাথে আসা
পলি বালি ইত্যাদি জমে যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে প্লাবনভূমি বলে। লিখতে পারবে প্লাবনভূমি কাকে বলে? বন্যার জলের সাথে ভেসে আসা পলি বালি জমে যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলা হয় প্লাবনভূমি। প্লাবন শব্দের অর্থ হচ্ছে বন্যা। প্লাবন মানে কি? প্লাবন মানে বন্যা। ভূমি মানে কি? ভূমিরূপ, অর্থাৎ বন্যার ফলে সৃষ্ট ভূমিরূপ। বুঝতে পারলে? বন্যার ফলে বন্যার জলে ভেসে আসা পলি বালি সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে প্লাবন ভূমিরূপ বলা হয়। বুঝতে পারবে তো? এই প্লাবন ভূমিতে কি হয়? তবে প্লাবন ভূমি দেখছো তো, ধারে অনেক সময় পলি সঞ্চিত ধরে একটা উঁচু বাঁধ তৈরি করবে। বুঝতে পারবে? প্লাবন ভূমিতে বন্যার ফলে ওই যে পলিটা আসছে সেই পলিটাই জমে জমে অনেক সময় বাঁধের মতো উঁচু হয়ে যায়, তখন তাকে বলা হয় প্লাবন ভূমি। বুঝতে পারলে? তাহলে প্লাবন ভূমিতেই যখন পলিবালি সঞ্চিত হয়ে বাঁধের মতো ভূমিরূপ সৃষ্টি করে তখন তাকে বলি স্বাভাবিক বাঁধ। কলকাতা শহরটা এই স্বাভাবিক বাঁধের উপর অবস্থিত, কত বড় একটা শহর। কাকে বলবো প্লাবন ভূমি? কি লিখবো? বন্যার, বলো, বন্যার জলের সাথে ভেসে আসা পলি বালি সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে প্লাবন ভূমি বলা হয়। প্লাবন ভূমিতেই যখন পলি সঞ্চিত হয়ে বাঁধের সৃষ্টি হয় তাকে কি বলি? তাকে বলি স্বাভাবিক বাঁধ। প্লাবন ভূমিতেই যখন বাঁধের সৃষ্টি হয় সেই বাঁধের নাম কি? স্বাভাবিক বাঁধ। উদাহরণ দাও স্বাভাবিক বাঁধের একটা। কলকাতা শহরটা স্বাভাবিক বাঁধের উপর অবস্থিত। লিখতে পারবে? স্বাভাবিক বাঁধের উদাহরণ কি দেখলাম? কলকাতা শহরটা স্বাভাবিক বাঁধের উপর অবস্থিত। লিখতে পারবে তো? প্লাবন ভূমি কাকে বললাম? বন্যার ফলে, বলো বলো আমার সঙ্গে বলো, বন্যার ফলে জলের সাথে ভেসে আসা পলি বালি নুড়ি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে প্লাবন ভূমি বলা হয়। ঠিক আছে? প্লাবন ভূমিতেই যখন পলি সঞ্চয় করে বাঁধের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় স্বাভাবিক বাঁধ। আশা করে লিখতে পারবে। পরেরটা দেখো, নদীচর আর নদীদ্বীপ। কাকে বলবো নদীচর? এই যে সমস্ত পলিবালিগুলো নদী বয়ে নিয়ে আসছে তার শক্তি এতটাই কমে গেছে যে সেগুলোকে তার একটুও বয়ে নিয়ে যেতে পারছে না। ওই জন্য নদী খাতেতেই সঞ্চয় করছে। বুঝতে পারলে? কোথায় সঞ্চয় করছে? নদী খাতে। নদী খাতেই সঞ্চয় করছে, ফলে সেই অংশে জলের গভীরতা কি হবে? কি গো, বাড়বে না কমবে? আমার কথা শোনো মন দিয়ে। ধরো তোমাদের পুকুর, ঠিক আছে, এক মানুষ গভীর। বুঝতে পারছো? এক মানুষ গভীর। এখন সেই পুকুরে যদি আমি ক্রমশ বালি ঢালতে থাকি তাহলেও কি সে এক মানুষ গভীর থাকবে? কি হবে? গভীর কমে যাবে, কম গভীর হতে থাকবে তো নাকি? আস্তে আস্তে কম গভীর হয়ে যাবে। এখন নদীরও একটা গভীর আছে, সেখানে যদি নদী বয়ে যেগুলোকে নিয়ে আসছে সেগুলো যদি জমা হয় তাহলে সেখানে নদীর গভীরতা কি হবে? কমবে না বাড়বে? কমে যাবে। সেখানে চরের সৃষ্টি হবে, তাকে বলা হয় নদী চর। আর ওগুলো জমতে জমতে অনেক সময় কি হয়? নদীর জলের উপরে উঠে আসে, সেই জায়গাটা কি হয়ে যাবে? একটা ছোট দ্বীপ হয়ে যাবে নদীর মাঝখানে। বুঝতে পারছো? এটা মনে করে একটা নদী বয়ে আসছিল, বড় একটা নদী, তো সে যেগুলো বয়ে আনছিল এখানে সে জমা করছিল। ঠিক আছে? তাহলে এই জায়গায় জলের গভীরতা কম, জলের নিচে রয়েছে। ভালো করে বলবো, জলের নিচেতেই সে সঞ্চয় করছে, তখন তাকে বলবো কি? নদী চর। কি বলবো? নদী চর। এখন ওই জায়গাটা জমতে জমতে যদি জলের উপরে পড়ে যায়, হতে পারে কি হয় না? যেমন জল ভর্তি হতে হতে বললাম বালি ঢালতে কি হয়ে যাবে? পুকুরটা ভরাট হয়ে যাবে। তাহলে এখানেও যদি ক্রমশ সে সঞ্চয় করতে থাকে তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে? ভরাট হয়ে যাবে, তখন উপরে উঠে আসবে। তাহলে এখানে কি আর জল পাবো? জল পাবো না। জল কোথায় থাকবে? তখন নদীটা কেমন যাবে? এখান দিয়েও বেশি প্রবাহিত হবে, তাই তো? যদি জলগুলো বেঁকে যাবে তো তাহলে জায়গাটা তখন স্থলভাগ হয়ে যাবে। যখন জলের উপরে চলে আসে তখন তাকে বলা হয় নদী দ্বীপ।
যখন জলের নিচে থাকে তখন তাকে বলা হয় নদীচর। নদী দ্বীপ আর নদীচর মূলত একই, যখন জলের উপরে চলে আসছে নদী দ্বীপ, আর যখন নিচে থাকছে নদীচর। তাহলে নদী দ্বারা বয়ে আনা নুড়ি পাথর বালিগুলো কোথায় জমা হচ্ছে? নদীর খাতেতে। এখান দিয়ে নদী জল প্রবাহিত হয়, তাকে কি বলি আমরা? নদী খাত। তো সেই খাতেতেই জমছে, জমতে জমতে যখন নদী খাতের গভীরতা কমে যাচ্ছে কোনো একটা অংশে, তখন তাকে বলা হচ্ছে নদী চর। আর জমতে জমতে যখন সেই অংশটা জলের উপরে উঠে আসছে তখন তাকে বলা হচ্ছে নদী। ব্রহ্মপুত্র নদীর ওপর মাজুলি বলে একটা জায়গা আছে আসামে, পৃথিবীর সব থেকে বড় নদী দ্বীপ ও নদী চর লিখতে পারে। ব্রহ্মপুত্র নদী আসাম বলে আমাদের যে রাজ্যটা আছে সেইখানেতে মাজুলি বলে একটা নদী দ্বীপের সৃষ্টি করেছে, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। পৃথিবীর সব থেকে বড় নদী দ্বীপের নাম কি পেলাম? বলো, পৃথিবীর সব থেকে বড় নদী দ্বীপের নাম কি পেলাম? উদাহরণ কি বললাম? কিসের নাম বললাম? আমরা উদাহরণ দাও। মাজুলি কোন নদীতে আছে? মাজুলি কোন নদীতে? ব্রহ্মপুত্র নদীতে। শুনছো তো আমার কথা মন দিয়ে? কোন নদীতে? ব্রহ্মপুত্র নদীতে। কোন রাজ্যে? আসাম রাজ্যে। কোন নদীতে? ব্রহ্মপুত্র নদীতে। কোন রাজ্যে? আসাম রাজ্যে। পৃথিবীর সব থেকে বড় নদীদ্বীপের নাম কি? মাজুলি। প্রশ্ন বুঝেছো? পৃথিবীর সব থেকে বড় নদীদ্বীপের নাম কি নাম পেলাম? মাজুলি। এবার দেখো বদ্বীপ। নদীর শক্তি কমে গেছে, নদী সমস্ত কিছুকে আর বয়ে নিতে পারছে না, তো সঞ্চয় করবে। এই সঞ্চয়টা নদী কোথায় করবে? তার মোহনাতে। ভালো করে ছবির দিকে দেখো, সঞ্চয়টা কোথায় করবে? মোহনাতে। মনে করে নদী আসছিল, এটা সাগর, এখানে নদী মিশছে, এখানে কোথাও নদী উৎপন্ন হয়েছে, নদী বয়ে আসছিল, বুঝতে পারছো? এখানে সাগরে মিশছে, এই অঞ্চলটার নাম কি? নদীর মোহনা। নদী যেখানে সাগরে মিশে এটা সাগর, তাই তো? নদী যেখানে সাগরে মিশে তাকে কি বলি? নদী মোহনা। বুঝতে পারছো? নদীর ঘোরের দিকে দেখো, বোঝো ভালো করে। নদী আসছিল, এটা কি ছিল? নদী। নদী যেখানে সাগরে মিশছে সেই জায়গাটাকে কি বলি? নদী মোহনা। তো সেই যা বয়ে আনছিল সব এই মোহনাতে সে সঞ্চয় করবে। বুঝতে পারছো? কোথায় সঞ্চয় করবে? মোহনাতে। কেমন দেখতে লাগছে ওটা? অনুক্ষরের মতো। বাংলার কোন অক্ষর? বয়ের মতো, সেই জন্যই নাম বদ্বীপ। যেগুলোকে সে বয়ে আনছিল কোথায় সঞ্চয় করবে? মোহনাতে। কেমন ভাবে সঞ্চয় করবে? বয়ের মতো দেখতে হবে, তখন সেই ভূমিরূপটাকে বলা হয় বদ্বীপ। বুঝতে পারছো? তাহলে বদ্বীপ কাকে বলবো? নদী দ্বারা বয়ে আনা পদার্থগুলো মোহনায় সঞ্চিত হয়ে বয়ের মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপ সৃষ্টি করে। নদী দ্বারা বয়ে আনা পদার্থগুলো মোহনায় সঞ্চিত হয়ে বয়ের মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপ সৃষ্টি করে, একে বলা হয় বদ্বীপ। পৃথিবীর সব থেকে বড় বদ্বীপের নাম কি? পৃথিবীতে যত বদ্বীপ আছে তার মধ্যে কোন বদ্বীপটা সব থেকে বড়? বলো। পৃথিবীর সব থেকে বড় বদ্বীপটার নাম হচ্ছে সুন্দরবন। তিনটে নদী মিলে তৈরি করেছে সুন্দরবন, গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা। তিনটে নদী মিলে সুন্দরবন তৈরি করেছে। বোঝা গেছে? তাহলে তিনটে ভূমিরূপই বোঝা গেছে। প্লাবনভূমি কাকে বলবো? স্বাভাবিক বাঁধ কাকে বলবো? নদীচর কাকে বলবো? নদী দ্বীপ কাকে বলবো? বদ্বীপ কাকে বলবো? দেখতে পারবে তো সব কটাই? বেশ, এবার একটুখানি দেখো বদ্বীপ গঠনের পরিবেশ, কি কি পরিস্থিতি অনুকূল থাকলে বদ্বীপ সৃষ্টি হবে। বুঝতে পারছো? কি পড়বো আমরা? বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। একটু দেখো করে দিই, এখানটা একটু পড়িয়ে দিই। বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, কি কি কন্ডিশন থাকলে বদ্বীপ সৃষ্টি হবে। সব নদীতে কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়নি, বুঝতে পারলে? সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয়নি। তাহলে বদ্বীপ সৃষ্টি হলে কিছু তো থাকতে হবে,
তবেই না সৃষ্টি হবে বদ্বীপ। কি থাকতে হবে? নদীর বোঝার পরিমাণ বেশি হতে হবে। নদীর বোঝা বলতে নদী যেগুলোকে বয়ে আনে, পলি বালি নুড়ি পাতা, এগুলোই নদীর বোঝা। ওগুলোই তো জমে বদ্বীপ সৃষ্টি হয়। তাহলে ওগুলোকে জমতে গেলে নদীতে বোঝা তো থাকতে হবে নাকি? হ্যাঁ কি না বলো? আমি বললাম তোমার ভোকাবুলারির জন্য 1 টাকা কয়েন জমাবে। তোমার কাছে 1 টাকা থাকতে হবে কি থাকতে হবে? থাকতে হবে তো। তাহলে নদীও যেগুলোকে সে বয়ে আনছে সেগুলোকে সে জমাচ্ছে। সঞ্চয় করা মানে তো জমানো। তাহলে নদীতে সেগুলোকে থাকতে হবে কি হবে না? বলো। থাকতে হবে। বেশি না কম? কেমন থাকতে হবে? বেশি থাকতে হবে, তবে তুমি বেশি জমাবে। তাহলে নদীতেও যদি বেশি থাকে নদীও বেশি জমাবে। তাহলে নদীর বোঝার পরিমাণ বেশি হতে হবে। বুঝতে পারছো কি কি কন্ডিশন? প্রথম কন্ডিশন কি পেলাম? নদীর বোঝা, অর্থাৎ নদী যেগুলোকে বয়ে আছে বোঝার পরিমাণ কম না বেশি দরকার? বেশি দরকার। খুব ভালো, নদীর বোঝার পরিমাণ বেশি দরকার। আর কি দরকার? এখন ধরো তুমি যে তোমার কয়েনটা ভোকাবুলারিতে তুমি ঢাললে, ঠিক আছে, তোমার ভাই কি করেছে ভোকাবুলারির নিচেটা না একটু করে ফুটো করে দিতে, তুমি জানো না, তাহলে কি ঘটবে বলো? কি করবে? তুমি তো কয়েন ঢাললে, তো ভাই কি করলো? চকলেট কিনতে চললো, তাই তো? তাহলে জমার জন্য নিচেটা কেমন হতে হবে? বন্ধ থাকা দরকার তো, নাকি না? এখন তাহলে নদীতে ওরকম দরকার। ওই জায়গাটাকে আমরা বলি মহিষোপান। খুব গভীর হতে হবে না কম গভীর হতে হবে জমার জন্য? গভীর হলে কি হবে? ভালো জমবে না জমবে না বলো? ভালো জমবে না, তাড়াতাড়ি হবে না। তাহলে মহিষোপানকে কি হতে হবে? অগভীর এবং কম ঢালু। মহিষোপান কেমন হবে? মহিষোপান হবে অগভীর এবং কম ঢালু। অগভীর ও কম ঢালু। বুঝতে পারলে? নদীতে বোঝার পরিমাণ বেশি হতে হবে, মহিষোপানকে হতে হবে অগভীর এবং কম ঢালু। সেখানে জোয়ার ভাটা হলে হবে না। জোয়ার ভাটা হলে কি হবে? ওই যে বস্তুগুলো নদী বয়ে এনেছিল, জমা করছিল ওখানে, সেগুলোকে সব সরিয়ে পালিয়ে যাবে। জোয়ারের জল যখন ভাটার সময় নামবে সব নিয়ে পালিয়ে যাবে। তাহলে সেখানে জোয়ার ভাটা হওয়া চলবে না। বুঝতে পারছো? জোয়ার ভাটার প্রভাব কেমন থাকতে হবে? কম থাকতে হবে। জোয়ার ভাটার প্রভাব কম, তবে গিয়ে বদ্বীপ সৃষ্টি হবে। এখন নদীর মোহনায় দিকে যাচ্ছে, নদীর জল এদিকে প্রবাহিত হচ্ছে, ছবি দেখো, তার বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হবে। নদীর গতির বিপরীত দিকে বায়ু প্রবাহিত হতে হবে, তাহলে নদীর গতি আরও কমে যাবে, জলের গতিবেগ আরও কমে যাবে, ফলে ভালো বদ্বীপ সৃষ্টি হবে। বুঝতে পারছো? জোয়ার ভাটার প্রভাব থাকা চলবে না সেই অঞ্চলেতে। নদীর গতির বিরুদ্ধে বায়ু প্রবাহ হতে হবে, বোঝার পরিমাণ বেশি হতে হবে, মহিষোপানকে অগভীর এবং কম ঢালু হতে হবে, তাহলে বদ্বীপ গঠিত হবে। বোঝা গেল? পৃথিবীর সব থেকে বড় বদ্বীপের নাম কি পেলাম? পৃথিবীর সব থেকে বড় বদ্বীপের নাম কি পেলাম? পৃথিবীর সব থেকে বড় বদ্বীপের নাম পেলাম সুন্দরবন। কোন কোন নদী মিলে তৈরি করেছে সুন্দরবনকে? গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা, এই 3টে নদী মিলে সৃষ্টি করেছে। আজকে আমরা কি পড়লাম? নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ আর বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। এর সঙ্গে সঙ্গে বদ্বীপের শ্রেণীবিভাগটা দেখে রাখো। বদ্বীপ হচ্ছে 3 রকমের, আকৃতি অনুযায়ী বদ্বীপ 3 রকমের। কিছু বদ্বীপ দেখতে হয় পাখির পায়ের মতো, যেমন তোমার মিসিসিপি নদীর বদ্বীপ। কিছু বদ্বীপ দেখতে হয় করাতের মতো, করাতের দাঁতের মতো, কাঠকাটা করাত দেখেছো তো? হ্যাঁ কি না বলো? কেমন হয় কাঠকাটা করাত?
দেখেছো তো? হ্যাঁ, হ্যাঁ কিনা বলো? সেরকম হয় তো? এইগুলো সব এগুলো কি বলি? পরাতের দাঁত এক একটা, তাই তো? চলতি ভাষায় আমরা বলি কোনো কোনো বদ্বীপ এই পরাতের দাঁতের মতো দেখতে হয়, বুঝতে পারছো? যেমন সিং নদীর বদ্বীপ পরাতের দাঁতের মতো দেখতে, কোনো নদীর বদ্বীপ দেখতে হয় পাখি পায়ের মতো, মিসিসিপির বদ্বীপ, বুঝতে পারলে? কোনো নদীর বদ্বীপ দেখতে হয় ধনুকের আকৃতির মতো, আর স্বাধীনভাবে বদ্বীপ দেখতে হয় ব আকৃতি। বদ্বীপের শ্রেণী বিভাগ পেলাম। বদ্বীপ কেমন হয় দেখতে? কেমন কেমন হয় দেখতে বলো? কখনো হয় পরাতের দাঁতের মতো, কখনো হয় পাখির পায়ের মতো, কখনো কেমন হয় ধনুকের মতো, কখনো হয় আর কখনো বয়ের মতো। আমাদের বইতে বদ্বীপকরণের অনুকূল পরিবেশ নেই, তবুও আমি একটু পড়িয়েও দিলাম এই জায়গায়। ঠিক আছে, শেষ করি। আর একটা জিনিস এখানে পড়ে রাখো, খাড়ি কি? খাড়ি হচ্ছে নদীর মোহনা না, যখন ফানেলের মতো দেখতে, ফানের মধ্যে চং দেখেছো? ঘরে কেরোসিন ঢালা হয়, দেখেছো? চং আছে ট্যাঙ্কে ঢালার জন্য, তরল কিছু ঢালার জন্য। নদীর মোহনা কখনো কখনো ওরকম দেখতে হয়। এই ছবিটাকে দেখে বোর্ডের দিকে দেখো একবার। এই যে আমি এটা ড্রয়িং করা ছিল, এটা দেখতে কেমন বলো? এটাও দেখতে চঙের মতো, বুঝতে পারছো কি পারছো না বলো? এটাও দেখতে কেমন হয়েছে? চঙের মতো। এটা উল্টে দাও, ওখানে উল্টে দিলে কেমন হয়ে যাবে? এরকম তো আছে। কেমন কেমন দেখতে হলো বলো? চঙের মতো। ফানেল আকৃতি হয়েছে, চঙের রকম হয়েছে। এটাও দেখতে তাই মতো আছে, এটা তো তাই কাজ করে যোগ করতে হচ্ছে। যখন চোঙের মতো দেখতে হয়, ফানেলের মতো দেখতে হয়, তখন তাকে বলি খাড়ি। কোন জায়গা ছিল ওটা? নদীর মোহনা, মনে আছে তো? জায়গাটা কোনটা? নদীর মোহনা। নদীর মোহনা যখন ফানেলের মতো দেখতে হয় তখন তাকে বলা হয় খাড়ি। খাড়ি কি? নদীর মোহনা যদি ফানেলের মতো দেখতে হয় তখন তাকে বলা হয় খাড়ি। আমাদের সুন্দরবন অঞ্চলে অসংখ্য খাড়ি দেখা যায়। সুন্দরবন অঞ্চলে যে সমস্ত নদীগুলো রয়েছে সব নদীতেই আমরা খাড়ি দেখতে পাই। কোন কোন নদী আছে সুন্দরবন অঞ্চলে? দু চারটে নদীর নাম বলো, সুন্দরবনে আছে বলো। সুন্দরবন অঞ্চলে গোসাবা, মাতলা, চুরনি, জলঙ্গি, রায়মঙ্গল, বলে গেছো সব সুন্দরবন অঞ্চলের নদীগুলো? ক্লাস 5-এ পড়েছিল, ভুলে গেলে কি করে? ক্লাস 7 এখানে শেষ করছি তোমাদের জন্য। কোনো সমস্যা থাকলে বলো আমাকে। তাহলে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বুঝতে পেরেছো তো? হ্যাঁ কি না বলো? বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বুঝতে পেরেছো? নদীতে বোঝার পরিমাণ বেশি হতে হবে, মহিষকানকে অগভীর আর কম ঢালু হতে হবে, ঝড় ভাটার প্রভাব কম থাকতে হবে, নদীর গতির বিপরীতে বায়ু প্রবাহ হতে হবে, নদীর স্রোত কম হতে হবে। স্রোত বেশি হলে কী হবে? সব বয়ে তো সেদিকে চলে যাবে, আবার দিলে, তাই তো? নদীর স্রোত কম হতে হবে, তাহলে বদ্বীপ গঠিত হবে। বদ্বীপের ক্ষেত্রে দেখেছি কোনো কোনো বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে হয়, কোনো বদ্বীপ পরাতে দাঁতের মতো দেখতে হয়, কোনো বদ্বীপ ধনুকের মতো দেখতে হয়। ঠিক আছে, বলো না? ওটা খাড়ি। চঙের মতো দেখতে যেগুলো হয় তাকে আমরা খাড়ি বলি। নদীর মোহনা যদি চঙের মতো দেখতে হয় তখন তাকে আমরা খাড়ি বলি। সুন্দরবন অঞ্চলের নদীগুলোতে খাড়ি দেখা যায়। ক্লাস 7 শেষ করলাম।